গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন শ্রী বিতান শিকদারের লেখা একটি গল্প কালপুরুষ। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। মেন উইল বি মেন। দক্ষিণ কলকাতার কোনো এক স্কাই স্ক্র্যাপারের 17 তলায় বসে পশ্চিমের খোলা ব্যালকনি দিয়ে সন্ধ্যের আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে অয়ন্তিকা। এই ঘরের লাগোয়া ড্রেসিং রুমে আয়নার সামনে দাঁড়িয়ে তনিমা দাঁতে একটা ব্রোচ চেপে ধরে শাড়ির আঁচল ঠিক করছিল। অয়ন্তিকার স্বগতোক্তি তার কানে যায়। সে মুখ ফিরিয়ে বলে, পচা শামুকে পা কেটেছিস মুখপুরি? অয়ন্তিকা হাসে। যে মুখের দিকে তাকিয়ে জগৎ ভাষা ভুলে এসেছে সেই মুখকে ত্রিলোকে একজনই মুখপুরি বলতে পারে। এই 40 বছরের জীবনে কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি অয়ন্তিকা বোস। আর কলেজের বান্ধবী তনিমা সানালকে ধার কাছ থেকে সরতে দেয়নি। সব মানুষেরই বোধহয় একটা রিফিউজ প্রয়োজন পড়ে। অয়ন্তিকার কাছে তনিমা তাই। সে তার কাছে আবদার করতে পারে, বায়না করতে পারে, দোষ করতে পারে, ক্ষমা চাইতে পারে, রাগ করতে পারে, মোট কথা যা ইচ্ছে তাই করতে পারে। আজও তনিমার বর সুপ্রভ ডাক্তার। বিয়ের পর একবার জিজ্ঞেস করেছিল, আচ্ছা তোমার এই বান্ধবীটি? সুপ্রভর কথা শেষ হতে না দিয়ে তনিমা তাকে একটা প্রলম্বিত চুম্বন উপহার দিয়ে বলেছিল, আমার ব্যাপারে একটু পজিটিভ। মা মরা মেয়ে, রাগ করে না লক্ষ্মীটি। না, কলেজে থাকাকালীন অয়ন্তিকার মাতৃবিয়োগ ঘটলেও তার একমাত্র পরিচয় এটা নয় যে সে মা মরা মেয়ে। বরং সমাজ তাকে চেনে নাথ টেক্সটাইলস ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, যে অসম্ভবকে সম্ভব করতে পারে, অক্লান্ত প্রচেষ্টার চরম ব্যবসায়িক কৌশলের মাধ্যমে লাভের অঙ্ক লাখ থেকে কোটির ঘরে নিয়ে যেতে পারে। আর যার ব্যক্তিত্ব ও প্রশাসনিক দক্ষতা অফিসের অনেককেই ব্যঞ্জনার ছলে মিসেস গাঁধীর কথা মনে করাতে পারে। একমাত্র তনিমার কাছে অয়ন্তিকার এই ব্যক্তিত্বের বিন্দুমাত্র প্রকাশ পায় না। যে কোনো দিন অফিস থেকে ফেরার পথে শীতাতপ নিয়ন্ত্রিত সেডানের পেছনের সিটে বসে সে তনিমাকে ফোন করে বলতে পারে, আসছি, আমার খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ। ঠিক যেমন মাস দুয়েক আগে এই ফ্ল্যাটে এক সন্ধেবেলায় অফিস থেকে হুড়মুড় করে এসে তনিমাকে জড়িয়ে ধরে সে বলতে পেরেছিল, আমার খুব বিয়ে করতে ইচ্ছে করছে। অবাক তনিমা কপট রাগ দেখিয়ে বলেছিল, 40 এসে মনে পড়ল? অয়ন্তিকা হাসছিল। বিষয়টা প্রাথমিকভাবে জেনে মিনিট 10 পর তনিমা বলেছিল, কি ছেলেটা তোর চেয়ে 8 বছরের ছোট? আরও 5 মিনিট পর, কি অফিসে? কোন ডিপার্টমেন্ট? সেলস। মেসোমশাই জানেন? ফিনফিনে কাচের গ্লাসে শেরি ঢালতে ঢালতে অয়ন্তিকা বলেছিল, বাবা তো আশা ছেড়ে দিয়েছিল, আমি ধাঙড় ধরে আনলেও আপত্তি করবে না। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর তনিমা হেসে জিজ্ঞেস করেছিল, কিসে মরলি? পৌরসে। সেই পৌরসের প্রভা বড্ড প্রকট, তাই আজ অয়ন্তিকাকে বিড়বিড় করতে হচ্ছে, মেন উইল বি মেন। কিছুক্ষণ আগে সে জানতে পেরেছে অর্কগুহ একজন জিগোলো। MBA শেষ করবার পর অয়ন্তিকা অন্য যে কোনো নামী কোম্পানিতে অনায়াসে যোগ দিতে পারত, করেনি। বাবা নৃপেন বোসের বন্ধু প্রিয়তোষ নাথ এসে বলেছিলেন, ব্যবসাটা ফুটপাতের হাট থেকে তুলে একটা একতলা বাড়িতে অন্তত আনতে পেরেছি। এখানে তেমন কোনো নিয়মকানুন নেই, নিজের মতো করে করবি, তোদের নতুন চিন্তাভাবনা, নতুন নতুন সব টেকনিক,
কে বলতে পারে কাল এই একতলা বাড়িটাই তোর হাত ধরে 5 তলা হয়ে উঠবে না। সেই শুরু। তখন অয়ন্তিকা 28, আর আজ বাড়িটা ভিত গভীর করে 7 তলা, তাও প্রায় 250 কর্মী নিয়ে। এটা শুধুই অফিস। কারখানা উত্তর কলকাতায় প্রায় 10 কাঠা জায়গা জুড়ে। নাথ টেক্সটাইলস আজ একটা ব্র্যান্ড, যাকে তিলে তিলে দাঁড় করিয়েছে অয়ন্তিকা বোস। আর এই দাঁড় করাতে গিয়ে জীবনের একটা সোনালী সময়কে ব্যবসার মধ্যে ডুবিয়ে দিয়েছে সে। বিয়ে বা প্রেমের প্রস্তাব যে আসেনি তা নয়, সেই মুহূর্তগুলোয় অয়ন্তিকা মনে রেখেছে ঈশ্বর তাকে 2টো কান দিয়েছেন। সে শুধু রান্নাটাই করেছে, নিজেকে চুল বাঁধার সময় দেয়নি। আজ থেকে 12 বছর আগে যে অবস্থাটা ছিল, তাকে খুব বেশি হলে মধ্যবিত্তের কাটা কাপড়ের ব্যবসা বলা যায়। প্রিয়তোষের বাবা বাংলাদেশ থেকে পার্টিশনের সময় এখানে এসে এক উদ্বাস্তু কলোনিতে থেকে ব্যবসা শুরু করেছিলেন। সেটা 60-এর দশক। পিঠে গাঁটরি করে কাপড় নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতেন। প্রিয়তোষ সাধারণভাবে গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসায় যোগ দেন 70 দশকের শেষাশেষি। যেহেতু 90-এর দশক পর্যন্ত পৃথিবী ভাবত যেমন চলছে তেমন চলে গেলেই চলবে, তাই প্রিয়তোষও ব্যবসা বাড়ানোর জন্য তেমনভাবে কখনোই উঠে পড়ে লাগেননি। তবে বেশ কিছু পরিচিত মানুষের কর্মসংস্থান জুটিয়েছিলেন তিনি। এমন ধারা প্রতিষ্ঠানকে 80-র দশকেও আলাদা করে আজকের মতো ফ্যামিলি বলতে হতো না। সেগুলো যথার্থ অর্থেই পরিবার ছিল। গোল পাকালো 90-এর দশক। পৃথিবী টাল খেলো আর ফ্যামিলি ম্যানরা ধুতি ছেড়ে প্যান্ট পরা শুরু করল। বাজার অর্থনীতি জাঁকিয়ে বসল। না দৌড়লে টেকা দেয়। খুব একটা উঠে পড়ে না লাগলেও প্রিয়তোষ নিজের গতিতেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই সার্পেন্টাইন লেনের একতলা বাড়িতে ব্যবসা উঠিয়ে আনেন, কিন্তু তাতেও বিগত দশকের ছায়ায় জড়িয়েছিল। কোনো রকমে চলে গেলেই হলো। তারও বেশ কয়েক বছর পর অয়ন্তিকা বোস কোম্পানিতে জয়েন করে। আধুনিক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নস্যি নেওয়া অদরকারি কর্মচারীদের ঠিক কতটা কাজের মানুষ হিসেবে দেখে তা বোধহয় আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। অয়ন্তিকা দেখেছিল অফিস জুড়ে শুধুমাত্র তাকে মামা করা ছাড়া তাদের আর বিশেষ কোনো কাজ নেই। কিছু বলতে গেলেই বলতো, আমাদের সময়ে বুঝলে। অয়ন্তিকা বুঝতে পেরেছিল এ জিনিস নিয়ে সম্ভব নয়। হয় এই কোম্পানিকে অন্যভাবে ভাবা শিখতে হবে, নচেত তাকে এখান থেকে পাত্তারি গোটাতে হবে। ধীরে ধীরে বিভিন্ন নিয়ম চালু করা শুরু করে সে। আস্তে আস্তে কমার্শিয়ালাইজেশনকে বাস্তবে রূপ দেওয়া শুরু করে। তার উপর কর্পোরেটাইজেশন, ব্র্যান্ড তৈরি হলো। কিছু লোককে মার্কেটিংয়ে দেওয়া হলো, কিছু বাইরের কোম্পানির সঙ্গে কোথাও কোথাও টাই আপ করা হলো। আস্তে আস্তে বিজ্ঞাপনের জগতে প্রবেশ করা হলো, মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হলো। প্রথমটা খুব একটা সহজ না হলেও আস্তে আস্তে কোম্পানি নিজের গতি নিয়ে নিল। অয়ন্তিকার বিজনেস পলিসিতে চলে একটা সময় যখন লাভের অঙ্ক চড়চড় করে বেড়ে গেল, তখন প্রিয়তোষ বন্ধুর মেয়েকে ডেকে একদিন বললেন, কেমন বলেছিলাম কি না, পুরোটা নিজে করলি তো? এমন আনন্দ কোনো তৈরি করা কোম্পানি তোকে দিতে পারতো? তখন এ বাড়ি 3 তলা হচ্ছিল। প্রতিটি ফ্লোরে কিউবিকলস বসছিল, আর বাইরের আলো হাওয়া আস্তে আস্তে কমে আসছিল। তবু এ ওঠা পুরোটাই যে খুব মসৃণ ছিল এমনটা বলা যায় না। একটা সময় এসে সেই পুরনো লোকগুলোর সঙ্গেই অবধারিতভাবে ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত বাধে। কিসের ঐতিহ্য? কোন ঐতিহ্য? ওই ঐতিহ্য ধরে রেখে কোম্পানির এত বছরে কতটুকু লাভ হয়েছে? আজকের দিনে পুরনো ধ্যান ধারণা নিয়ে চললে কোনো ব্যবসার পক্ষেই টিকে থাকা সম্ভব নয়।
সে 1-to-1 মিটিংয়ে প্রিয়তোষকে বুঝিয়েছিল। প্রিয়তোষ আমতা আমতা করেছিলেন, আসলে পুরনো লোকজন তো সব। পুরনো হওয়াতে তো কোনো আপত্তি নেই, পুরনো নিয়মে আপত্তি, হয় ইনভলভ করুক না হয় ছেড়ে দিক। প্রিয়তোষ শুনে চমকে উঠেছিলেন। বন্ধুর এই মেয়েটিকে তিনি বিশেষ স্নেহের চোখেই দেখতেন, তবে তার নীতি নির্ধারণ যে এতটা বাস্তবিক হতে পারে এটা তিনি আশা করেননি। সেই আমতা আমতা করেই বলেছিলেন, না না, ছেড়ে যাবে কোথায়? অয়ন্তিকা আর কথা বাড়ায়নি। সে বুঝতে পেরেছিল বলে লাভ নেই, এটা কাজে করে দেখাতে হবে। তারপর থেকে কিছু লোককে সম্পূর্ণ উপেক্ষা করে তার নতুন টিম নিয়ে কাজ আরম্ভ করেছিল। স্বাভাবিক নিয়মেই সে ধারায় এসে সাবলীলভাবে মিশতে পারেননি সে সমস্ত পুরনো কর্মচারী। একটা সময় তাদেরকে এসে বলতে হয়েছিল, এবার ছুটি দাও মা। অয়ন্তিকা সেই মুহূর্তগুলোয় ল্যাপটপ থেকে মুখ তুলে আগন্তুকের দিকে চেয়েও কথা বলতো না, শুধু গম্ভীরভাবে বলে দিত, আপনি যা ভালো বোঝেন। এহেন সুচিন্তিত ছাঁটায় যে খুব একটা আলোড়ন তুলেছিল তা বলা যায় না। তার উপরে দিন দিন ব্যবসা বাড়ার ফলে যে হারে লোক নেওয়া হচ্ছিল তাতে কয়েকজনের ছেড়ে যাওয়া নিয়ে কেউই খুব একটা মাথা ঘামায়নি। প্রিয়তোষ একবার জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে আশিসবাবু, শুনলাম। অয়ন্তিকা নির্বিকার গলায় জবাব দিয়েছিল, যে কাজটা ওকে দেওয়া হয়েছিল সেটা তিনি পারছিলেন না, আর এই মুহূর্তে আমার কাছে অন্য এমন কোনো ভ্যাকেন্সিও নেই যেখানে ওকে প্লেস করা যায়। অতএব উনিই বললেন। গলায় একটু অসহায়তার স্বর এনে প্রিয়তোষ বলেছিলেন, আচ্ছা। মজার ব্যাপার হলো জগৎ কিছুই মনে রাখে না। এই খবরের চেয়ে তখন বড় খবর হলো সে বছর অয়ন্তিকা বোস ইয়ং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেল। কোম্পানি নামের সঙ্গে আরও কিছু তারা চিপকে গেল। কয়েক বছর কেটে গেল। তারপর একদিন সন্ধেবেলা কালপুরুষ তীর চালালো। এখন নাথ টেক্সটাইলস বাজারে একটা নাম। প্রিয়তোষ আর রোজ অফিসে আসেন না। কর্ণধারের অফিস করা সপ্তাহে 2 দিনে এসে ঠেকেছে। সোনারপুরের বাগান বাড়িতে নিজের বাগান নিয়ে সময় কাটান। এখন সবাই জানে এমডি কোম্পানির শেষ কথা। তবু খেয়াল আছে মাস 6 আগে সেই সন্ধেবেলাটার কথা, যখন সেলসে নতুন জয়েন করা অর্ক গুহ নিজে থেকে অয়ন্তিকা বোসের কেবিনের দরজায় নক করেছিল। মে আই? ইয়েস। অর্ক ঘরে ঢুকে আসার পর অয়ন্তিকা প্রথম ধাক্কাটা খেয়েছিল। কারো কারো রূপের আলাদা একটা ঔজ্জ্বল্য থাকে, সামনের মানুষকে যা প্রথমেই ধাঁধিয়ে দেয়। অবশ্য সামনের লোকের ব্যক্তিত্ব যদি তেমন তেমন হয়, রূপ সেক্ষেত্রে ধাঁধিয়ে দিতে না পারলেও খানিকটা কাঁপিয়ে দিয়ে যায় তো বটেই। ঘটনাটা মোটের উপর তাই ঘটেছিল। অর্ক সাবলীলভাবে হেসে বলেছিল, আপনি এবার লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছেন। ভাবলাম অভিনন্দন জানাই। আপনি? আমার নাম অর্ক গুহ। আমি গতকালই সেলসে জয়েন করেছি। মিনিট খানিকের সৌজন্যমূলক আলাপ, যদিও অয়ন্তিকার কাছে তার রেশ মিনিট 20 ছিল। অর্ক চলে যাওয়ার পর অয়ন্তিকার প্রথম যেটা মনে হয়েছিল তা এই যে ছেলেটি, একে কি যে কোনো গ্রিক দেবতার চেয়েও ভালো দেখতে। বিশ্বস্ত সূত্রে জানা যায় ততক্ষণে কালপুরুষ তার তীর ছুঁড়ে দিয়েছিলেন। এ তীরের ডগায় মাখানো বিষ নাকি ধীরে ধীরে ছড়ায়। যন্ত্রণা শুরু হতে সময় লেগেছিল সপ্তাহখানেক। না, এমন কোনো ছবি আঁকার চেষ্টা এখানে করা হচ্ছে না যা থেকে মনে হয় অয়ন্তিকা বোস প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করল। যেটা শুরু হলো সেটা একটা আগ্রহ, আর সেটার জন্য যে প্রধানত অর্ক গুহর রূপটাই দায়ী এ বিষয়ে নিশ্চিত থাকা ভালো।
ব্যাপারটা এমনও নয় যে আগে কোনোদিন অয়ন্তিকা কোনো সুপুরুষের সান্নিধ্যে আসেনি। তার এই চাকরি জীবনে বিভিন্ন জায়গা থেকে টোপের সংখ্যা নেহাত কম ছিল না, তবে তাদের পৌরুষে এ ঔজ্জ্বল্য খুঁজে পায়নি সে। ফলত সেই পৌরুষ কোনো পাত্তাও পায়নি। এই প্রথম আলাপের পরের দিনই অফিসে এসে অয়ন্তিকা এইচআরের ফাইল খুলে বসে। নাম অর্ক গুহ, সিটি কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। এর আগে 2টো কোম্পানিতে চাকরি করেছে, যার মেয়াদ সাকুল্যে 5 বছরের বেশি নয়। বয়স 32, অবিবাহিত। এ প্রশ্ন উঠতে পারে যে এতকাল সুকঠিন একটা ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে থাকা অয়ন্তিকা হঠাৎ করে এমন সাধারণ হয়ে গেল কি করে? এর 2টো উত্তর। প্রথমত, স্ত্রীয়াস চরিত্রম ইত্যাদি ইত্যাদি, এবং দ্বিতীয়ত, একজনের এতকাল কাউকে ভালো লাগেনি মানেই এই নয় যে আলটপকা কাউকে ভালো লাগতে পারে না। যদিও এক্ষেত্রে ভালো লাগা এখনও বেশ অনেকটাই দূরের বিষয়। যেটা শুরু হয়েছিল সেটা একটা আগ্রহ, আর যার একটা অমোঘ আকর্ষণ রয়েছে। দিন 5 পর 2টো কিউবিকলসের মাঝখানের করিডোরে দেখা। সেলস ম্যানেজার রাপ্তি চ্যাটার্জির ডেস্কের সামনে ঈষৎ হেলে তার কাছ থেকে কাজ বুঝে নিচ্ছিল অর্ক। অয়ন্তিকা আড় চোখে একবার জরিপ করে নেয় তাকে। ফর্মাল ড্রেসের আড়ালে প্রায় 6 ফুট লম্বা গৌরবর্ণ সে যুবকের দেহসৌষ্ঠব আবারও চোখ টেনেছিল অয়ন্তিকার। হালকা আগ্রহ, কেটে যাবে এমনটাই ভেবেছিল অয়ন্তিকা। কিন্তু অফিসে কাজের ফাঁকে ফাঁকে সে এটা ভাবতেও শুরু করেছিল যে এ হয়তো একরকম টান, বা বলা যায় সুন্দর জিনিস উপভোগ করবার সহজাত প্রবৃত্তি। এটাই স্বাভাবিক, নিজেকে বুঝিয়েছিল সে। এই যে সারাক্ষণ ধরে কাজ কাজ আর কাজ, তার মাঝখানে মন কখনো নিজের মতো খোরাক খুঁজে নেয়। কিন্তু সাবধান, খুব সাবধান, নিজেকেই বলেছিল সে। অয়ন্তিকা বোসের কোনো রকম দৌর্বল্যের কথা কেউ জানে না। এই টান তার দুর্বলতার কারণ না হলেও এ যেন কখনো তার অভিব্যক্তিতে প্রকাশ না পায়। মনকে ফের গুছিয়ে নিয়েছিল অয়ন্তিকা, অন্তত ততদিন পর্যন্ত যতদিন না তারা একসঙ্গে লিফটে করে নিচে নেমে এসেছিল। এমনিতেই অয়ন্তিকার অফিস থেকে বেরোতে একটু দেরি হয়। অবাক সে তখন হলো যখন খোলা লিফটে দরজা পেরিয়ে 8:30টার সময় অর্ক ভেতরে ঢুকে এলো। গুড ইভিনিং। অয়ন্তিকা প্রত্যুত্তরে ঈষৎ হেসেছিল সেদিন। নীরবে নেমে আসা, আর লিফট থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের মনে বিড়বিড় করা, ডার্ক অবসেশন 5,000-এর কম নয়। পারফিউম, তা সে পুরুষেরই হোক বা মহিলার, অয়ন্তিকার বড় প্রিয়। সে গন্ধে চিনতে পারে অনেক পারফিউম, যেমন এটা চিনে নিয়েছিল, ডার্ক অবসেশন। নামটা বেশ কয়েকবার বিড়বিড় করে অয়ন্তিকা নিজের মনেই হেসে উঠেছিল। ডিডাকটিভ লজিক এর ফর্মুলা অ্যাপ্লাই করে সে অকারণেই ভাবতে বসেছিল। অর্কের সিভিতে আগের যে 2টো কোম্পানি সে দেখেছিল এবং সেখানে যে যে পোস্টে সে ছিল তাতে লাইফস্টাইলে ডার্ক অবসেশন থাকার কথা নয়। তাহলে কি এ সম্ভ্রান্ত পরিবারের ছেলে? অফিসের একঘেয়ে কাজে এই যে থেকে থেকে ঝিলিক মারার মতো অর্কের আনাগোনা, এটা অয়ন্তিকার হালকা ভালো লাগতে শুরু করেছিল। 2 মাস পর সেলসের রিপোর্ট দেখে সে আনন্দ তার বেড়েছিল বই কমেনি। ছেলেটার পারফরম্যান্সও ভালো। কখনো কখনো অর্ক তার কেবিনে চলে আসতো, অবশ্যই কাজে, কিছু জিনিস বুঝিয়ে, কিছু রিপোর্ট দেখে। অয়ন্তিকাও 10 শুধু কাজের কথা বলেই বিদায় দিয়েছিল অর্ককে। কিন্তু 11 বার অজান্তে তার মুখ থেকে বেরিয়ে এলো, তারপর বাকি সব ঠিকঠাক। কথাটা বলেই নিজেকে সামলে নিয়েছিল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এভাবে কোনো এমপ্লয়ের বাকি খবর জানতে চাওয়া তার পক্ষে শোভা পায় না। অর্ক কিন্তু অন্যান্য কথার মতো এ প্রশ্নটাও খুব সাবলীলভাবে নিয়েছিল।
হ্যাঁ। মৃদু হাসি খেলে যায় তার মুখে। তারপর ফাইল নিয়ে বেরোনোর মুখে একটু দাঁড়িয়ে ঘুরে প্রশ্নটা ছুড়ে দিয়েছিল সে, আপনি ভালো আছেন? তখন বোধহয় দিন আস্তে আস্তে বাসন্তী হয়ে উঠছিল। যে অয়ন্তিকা কখনো কাজের বাইরে কোনো কর্মচারী খবর নিত না, তাকে অদ্ভুত এক গোয়েন্দাগিরিতে পেয়ে বসেছিল। যেমন বেশ কয়েক সপ্তাহ পর সে বুঝতে পারল অর্কর পরে থাকা জামাটাও বেশ দামি। তার কোম্পানির অন্য সেলস এক্সিকিউটিভরা এমন পরিচ্ছদ কতটা অ্যাফোর্ড করতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মোট কথা, ছেলেটা স্টাইল বোঝে, নিজেকে ক্যারি করতে জানে, ফালতু ফ্যাশনের চক্করে পড়ে ফেকু কার্তিক হয়ে ওঠার চেষ্টা করে না। ভালো, এখনো পর্যন্ত সব ভালো। বিশ্বস্ত সূত্রে জানা যায় তখন দক্ষিণ দিক থেকে হাওয়া দেওয়া শুরু করে, আর তাকে খাজনা দেবার জন্যই হবে বোধহয় সেদিন অয়ন্তিকা অফিসে আসার সময় কানে দুটো দুলো পড়ে। তারও দিন 7 পর বোর্ড মিটিং ছিল, আর ম্যানেজিং ডিরেক্টরের ফর্সা কপালের মাঝখানে মানানসই একটা ছোট্ট টিপ। তারও পর কখনো সেলস টিমের সঙ্গে কনফারেন্স। কোনো এরিয়া কোম্পানি এখনও পেনিট্রেট করতে পারে সে বিষয়ে অর্ক বেশ একটা নাতিদীর্ঘ লেকচারই দিয়ে দিয়েছিল সেদিন। বলা বাহুল্য, তা অনেকেরই অনুমোদন আদায় করে। সে বোঝানোর সময় অর্কর বোতাম খোলা টি শার্টের ফাঁকে প্রায় দুধ সাদা নির্লোম বুকের উপর বার দুয়েক অয়ন্তিকের দৃষ্টি পড়েছিল। মিটিং শেষে অর্ককে আলাদা করে তার কেবিনে ডেকে বলেছিল, নতুন প্রজেক্টের কিছু মডালিটিস আলোচনা করবার আছে, কালকে বাড়ি আসুন। উই উইল হ্যাভ লাঞ্চ অ্যান্ড ডিসকাস দ্য ম্যাটার। সহজাত গাম্ভীর্য নিয়ে দেওয়া এই প্রস্তাব, যাতে কোনোভাবেই অর্কর মনে না হয়। অর্করকে মনে হয়েছিল বলা যায় না, তবে সে মাথা নেড়ে বলেছিল, শিওর। আর ঘর থেকে বেরোতে বেরোতে অয়ন্তিকার অলক্ষ্যে নিজের বুকের বোতামটা আটকে নিয়েছিল। সেই লাঞ্চে অর্ক শুধু প্রজেক্টের কথাই বলছিল, কোনো রকম ব্যক্তিগত প্রসঙ্গের ধার কাছতেও যায়নি। ক্রমাগত কাজের কথা শুনে সেই দুপুরে ঈষৎ ক্ষুণ্ণ হয়েছিল ম্যানেজিং ডিরেক্টর। নিজের মনে বিড়বিড় করেছিল সে, ইডিয়ট। স্বাভাবিক, কারণ অয়ন্তিকা সেদিন যা সেজেছিল তাতে করে তার সঙ্গে শুধুই কাজের কথা একমাত্র পাগলেই বলতে পারে। অন্ততপক্ষে একটা কমপ্লিমেন্ট তো দেবে। তা কমপ্লিমেন্ট অর্ক দিয়েছিল, তবে সেটা মাটন রোগান জুসের। আর সেটা শুনে অয়ন্তিকা আলতো করে বলেছিল, আমি বানিয়েছি। অর্ক চলে যাওয়ার পরপরই অয়ন্তিকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বিষয়টা পুরোটা ছড়াবার আগে সে তনিমাকেও কিছু জানাতে চায়নি। এখন সে পুরোপুরি জর্জরিত। ভবিষ্যৎ তার হাতে না থাকলেও বর্তমানের এই অনুভূতি সম্পূর্ণভাবে তার। এলিয়ট পার্কের ফুটপাত ধরে হাত ধরাধরি করে কপত কপতিদের হাঁটতে দেখে অনেকদিন পর তার বেশ ভালো লেগেছিল। আর সেদিনই সন্ধেবেলা ব্যাপারটা জেনে অবাক তনিমা বলেছিল, 40-এ এসে মনে পড়ল। বান্ধবীর বিয়ের কম চেষ্টা করেনি সে। অয়ন্তিকা কোনোদিন সে কথা কানেও তোলেনি। তনিমা হেসে বলেছিল, কচি মাথা চিবিয়ে খেলি, তোর চেয়ে 8 বছরের ছোট যে। যাই হোক, তনিমা সেদিনই জানতে পারে যে অয়ন্তিকা এখনো পর্যন্ত প্রজেক্ট ছাড়িয়ে আর কিছুই বলে উঠতে পারেনি। এমনকি ছেলেটা কোথায় থাকে, বাড়িতে কে কে আছে, সে তার কিচ্ছুটি জানে না। এদিকে ম্যানেজিং ডিরেক্টরের গো, সে নিজের থেকে এর চেয়ে বেশি পার্সোনাল হতে পারে না। রেধে বেড়ে খাওয়ালাম, এতবার করে অফিসে ডেকে কারণে অকারণে এত কিছু বলবার চেষ্টা করি, আর কি করব বলতে পারিস? বলতে বলতে একটু রেগে গেছিল অয়ন্তিকা। তনিমা পরিস্থিতি সামলায়, দাঁড়া দেখছি। উচ্চবিত্ত পরিবারের সমাজে কিছু চাপ থাকে, তার এমনিতে খুব একটা খেলো হয়ে উঠতে পারে না। আর সে পরিবার যদি সম্ভ্রান্ত হয়, সেক্ষেত্রে পার্টির গসিপও তাদের কাছে খুব একটা লোভনীয় মনে হয় না।
তাই তনিমা অনেক ভেবেও এমন কোনো সোর্স বের করতে পারল না যেখান থেকে নাথ টেক্সটাইলসের সেলস এক্সিকিউটিভ অর্ক গুহর ব্যক্তিগত কোনো খবর পাওয়া যায়। শেষমেশ ঠিক হলো ডিটেকটিভ এজেন্সি। অয়ন্তিকা শুনে বিষম খেল। হ্যাঁ, ওরা প্রফেশনাল, আর ওদের কাছ থেকে কার ব্যাপারে খবর নিচ্ছি সেটা লিক হবার চান্স থাকে না। ডিসক্রিশনটাই ওদের বৈশিষ্ট্য। ইন্টারনেট ঘেটে তেমন পদের কোনো এজেন্সি খুঁজে বের করতেও তনিমার মোটামুটি দিন কুড়ি লেগে গিয়েছিল। সেই এজেন্সি গত 1 মাসের উপর খবর সংগ্রহ করে আজ দুপুরে অর্কঘোর সব তথ্য জানিয়ে দিয়েছে। এমনিতে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার। লেবুতলা পার্কে একটা 3 তলা বাড়ির 1 তলায় ভাড়া থাকে। বাবা প্যারালাইজড, মা হোম মেকার। একটা ছোট বোন আছে, কলেজে পড়ে। এতদূর অবধি সব ঠিকঠাক। চমকটা তার পরে লুকিয়েছিল। সে এজেন্সির লোকেরা দিনের পর দিন অর্কগুহকে শ্যাডো করে জানতে পারে বিভিন্ন দিন সন্ধেবেলা অফিস ফেরতে যুবক নিজের বাড়ি না ফিরে নানা পশ এরিয়ায় কিছু বাড়িতে ঢু মারে এবং ঘণ্টাখানেক পর বেরিয়ে আসে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে যেসব বাড়িতে বা ফ্ল্যাটে অর্ক যায় সেখানে সেই মুহূর্তে বাড়ির কর্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। নেটওয়ার্ক আরও বাড়িয়ে এজেন্সির লোকেরা এটাও জানতে পেরেছে কবে কোথায় যেতে হবে তার হদিশ অর্কর ফোনে আসে। কোনো এক মনের মতো বন্ধু খুঁজে পান মার্কা সংস্থা সেই সব ডেস্টিনেশন ও ক্লায়েন্ট আগে থেকে ঠিক করে দেয়। কখনো কখনো কোনো রাস্তার মোড়ে কোনো গাড়িও অপেক্ষা করে তার জন্য। সন্ধ্যের অন্ধকারে সেই গাড়ির কালো কাচের আবরণ ভেদ করে ভেতরের কাউকে দেখা যায় না। তনিমার কাছ থেকে বিকেলবেলা এসব খবর ফোনে শুনতে শুনতে চোয়াল শক্ত হয়ে আসছিল অয়ন্তিকার। ফোনটা রেখে সে ভাবছিল, তাই ডার্ক অবসেশন, তাই কি নিজের গেট আপের দিকে অর্কর এতটা নজর? এই মন খারাপের বিকেলে অফিস থেকে বেরিয়ে অয়ন্তিকা সোজা চলে আসে তনিমার ফ্ল্যাটে, আর পশ্চিমের খোলা ব্যালকনি দিয়ে সন্ধ্যের আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে, মেন উইল বি মেন। আপাত দৃষ্টিতে সমস্ত পুরুষ জাতিকে এই পর্যায়ভুক্ত করা না গেলেও এ মুহূর্তে অয়ন্তিকার অন্য কোনো প্রবাদ বাক্য মনে পড়ছিল না। আর সেটা শুনে মুখ ঝামটাতে উঠেছিল তনিমা। পচা শামুকে পা কেটেছিস মুখ পুরি? সে সন্ধ্যেই নিজের সমস্ত স্বপ্নকে নিমেষে মরে যেতে দেখেছিল অয়ন্তিকা। আর এক পেগ ওয়াইন শেষ করে উঠে পড়েছিল সে। তারপর বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিল। অনেক দিন পর, অনেক দিন পর। তবে সমাজে সুপ্রতিষ্ঠিত অয়ন্তিকা বোসের এতটা ভাবাবেগ মানায় না, নাকি মানায়? হয়তো ভাবাবেগ এতকাল পাত্তা পায়নি বলেই মানায়। অয়ন্তিকা এর উত্তর খুঁজে পায় না। 8:30 নাগাদ সে ফোন করে অর্ককে, বলে, এই মুহূর্তে একবার আমার বাড়িতে আসতে পারেন? এখন তো না, হঠাৎ বলে ওঠে অয়ন্তিকা, এবং সেটা ঈষৎ চেঁচিয়েই। তার তনিমার কথা মনে পড়ে যায়। অফিস ফেরতা বিভিন্ন পশ এলাকার বাড়ি বা ফ্ল্যাটে। আর ভাবতে চায় না সে। আপনি এখনই আসুন, বিশেষ দরকার। অয়ন্তিকার গলায় স্পষ্ট হয়ে ওঠে নির্দেশের স্বর। বেয়ারা হুকুম। কিছুক্ষণ সময় নেয় অর্ক, তারপর বলে, আসছি। অয়ন্তিকা বোসের বিশাল ড্রয়িং রুমে আজ শুধু দুটো মাত্র টেবিল ল্যাম্প জ্বলছে। এক আধো আলো আধো ছায়া পরিবেশের মধ্যে মুখোমুখি বসে দুজন। সামনে টেবিলে 2 কাপ কফি রাখা। পরিস্থিতি নিশ্চুপ। অয়ন্তিকা অভিযোগ শোনাতে মিনিট 7 সময় নিয়েছিল। নিজের ভাবাবেগকে যতটা সম্ভব দমন করে কোম্পানির রুলস বোঝাতে চেয়েছিল। এই অর্গানাইজেশনের একটা স্ট্যাটাস রয়েছে,
এখানে কোনো জিগোলোর জন্য ইত্যাদি ইত্যাদি। অর্ক একটাও কথা বলেনি, মাথা নিচু করে শুনে গেছে। এতক্ষণ পর কফির কাপ তুলে একটা চুমুক দিয়ে সে বলল, সেদিনের রোগান জুসের মতো আজকের কফিটাও কি তোমার করা? স্তম্ভিত হয় ম্যানেজিং ডিরেক্টর অয়ন্তিকা বোস। এই এক তুমি সম্বোধন শুনবার জন্য সে এতদিন, তাহলে কি ধরা পড়ে গেছে সে? এই আবছা অন্ধকারে বসেও অয়ন্তিকা বুঝতে পারে সামনে বসে থাকা পুরুষের দৃষ্টি তার ওপর থেকে সরছে না। শির দ্বারা বেয়ে একটা স্রোত উঠে আসে যেন। কিছুক্ষণ চুপচাপ সময় কাটে। তারপর একটা সময় মুখোশ খুলে ফেলে অয়ন্তিকা। অস্ফুটে বলে ওঠে, কেন অর্ক, কেন? তখনই উত্তর দেয় না অর্ক গুহ। ধীরে সুস্থে কফিটা শেষ করে, তারপর বলা শুরু করে, তখন সদ্য জয়েন করেছি আগের অফিস। এক সন্ধেবেলা ফিরে দেখি বাড়িতে কান্নাকাটি। বাবা অফিস থেকে ফিরে কিছুক্ষণ গুম হয়ে বসেছিল, তারপর বিছানায় ঢলে পড়ে। কথা বলছে না। মা কেঁদে চলেছে। বোন ডাক্তার ডাকতে ছুটেছে। ডাক্তার এলো, বলল ম্যাসিভ স্ট্রোক, সময় খুব কম, এই মুহূর্তে নার্সিংহোমে নিতে হবে। নিয়ে গেলাম। সে যাত্রায় বাবা বেঁচে গেল, কিন্তু আমি আটকা পড়ে গেলাম। 27 দিন রাখার পর তারা যখন ডিসচার্জের কথা বলল, তখন দেখি 8.5 লাখ টাকা বিল হয়েছে। কোথায় পাবো সে টাকা? কে দেবে? নিম্ন মধ্যবিত্ত পরিবারের অ্যাসেট ভাঙিয়ে কি হয়, কতটা হয় জানো তুমি? একটু থামে অর্ক। ড্রয়িং রুমে নিস্তব্ধতা আবারও গ্রাস করে সামনে বসে থাকা অয়ন্তিকাকে। অর্ক বলা শুরু করে, সে মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না সে টাকা শোধ করবার। তাই আমি সেদিন যা করেছি। আরও একবার থামে অর্ক, তারপর স্পষ্ট করে বলে, তার জন্য আমি বিন্দুমাত্র লজ্জিত নই। সময় কাটতে থাকে সেই আলো আধারী ড্রয়িং রুমে। একটা সময় কথা বলতে বলতে সোফা থেকে উঠে জানলার কাছে সরে আসে অর্ক। অয়ন্তিকা তার পেছনে এসে দাঁড়ায়। তারপর আলতো করে জিজ্ঞেস করে, কত টাকা বাকি আছে শোধ হওয়ার? অর্ক ঘুরে দাঁড়ায় অয়ন্তিকার দিকে। তারপর তাকে প্রায় চমকে দিয়ে এক ঝটকায় কাছে টেনে আনে। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। অয়ন্তিকা নিজেকে ছাড়াতে চায় না। ফের জিজ্ঞেস করে, কত টাকা? অর্ক অয়ন্তিকার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে আসে। তারপর আলতো করে বলে, কি করবে জেনে? পণ দেবে? ঘণ্টাখানেক পর যখন ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি থেকে অর্ক বেরিয়ে আসছে, অয়ন্তিকা তখনও বেডরুমে অগোছালো। চাদরটা বুকের কাছে জড়িয়ে ধরে সে শুধু বলে, বাড়ি ফিরে একটা মেসেজ করে দিও প্লিজ। এক অদ্ভুত অনুভূতি কাটিয়ে দু পাত্তর জড়িয়ে অনেক রাতে বাড়ি ফিরে অর্ক। পায়ে শব্দ না করে আস্তে আস্তে বাবার ঘরে ঢুকে বিছানার দিকে এগিয়ে আসে। প্রৌঢ় ভদ্রলোক অঘরে ঘুমিয়ে আছেন, পক্ষাঘাতগ্রস্ত, বাক শক্তিহীন। অর্ক খাটের পাশে এসে দাঁড়ায়। তারপর বাবার হাতটা আস্তে করে নিজের দুহাতে নিয়ে চুপ করে বসে থাকে। ক্লান্তি আর স্বস্তি মেশানো এক অভিব্যক্তি অর্কর মুখ জুড়ে। এমন এক সন্ধ্যের অপেক্ষাতেই তো ছিল সে এতগুলো বছর। অর্ক আজ সন্ধ্যেয় অয়ন্তিকাকে তার সমস্ত অতীত বলেছে। শুধু বাদ দিয়ে গেছে একটা কথা, তার বাবা আশিস গুহ কোনো অফিসের কোনো উচ্চপদস্থ কর্মচারীর হাতে অপদস্থ হতে হতে শেষমেশ চাকরি ছেড়ে নিজেকে আর সামলে রাখতে পারেননি। শুধু সেই কথাটাই অর্ক জানায়নি। সেই মুহূর্তে একটা মেসেজ পপ আপ করে অর্কর মোবাইলে। পৌঁছলে? নিমেষে এক পৈশাচিক হাসি খেলে যায় প্রেমিক প্রবরের মুখে। অস্ফুটে বিড়বিড় করে অর্ক গুহ, পৌঁছে গেছি।
গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী বিতান শিকদারের লেখে একটি গল্প কালপুরুষ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।